রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সম্প্রতি অনুষ্ঠিত ভোট ইরানকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। 2015 সালের যৌথ সামগ্রিক কর্মপরিকল্পনা বা JCPOA চুক্তির আওতায় নির্ধারিত স্ন্যাপব্যাক প্রক্রিয়া অনুযায়ী যদি কোনো পক্ষ অভিযোগ আনে যে ইরান তার প্রতিশ্রুতি ভঙ্গ করছে, তবে পুরনো সব জাতিসংঘ নিষেধাজ্ঞা পুনর্বহাল হয়ে যাবে। এই প্রক্রিয়া কার্যত ভেটো প্রতিরোধী, অর্থাৎ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কেউ চাইলে এককভাবে এটি ঠেকাতে পারে না, বরং এটি বন্ধ করতে হলে পরিষদের অন্তত 9টি ভোট প্রয়োজন হয়। এবার দক্ষিণ কোরিয়া, যা পরিষদের সভাপতি ছিল, একটি প্রস্তাব আনে যাতে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার রোধ করা যায়, কিন্তু প্রয়োজনীয় সমর্থন আসেনি। মাত্র 4টি দেশ, চীন, রাশিয়া, পাকিস্তান এবং আলজেরিয়া, ইরানের পাশে দাঁড়িয়ে ভোট দেয়। বাকি সদস্যরা ইউরোপীয় শক্তিগুলোর অবস্থানকে সমর্থন করে। ফলে প্রস্তাব ব্যর্থ হয় এবং সেপ্টেম্বরের শেষে স্ন্যাপব্যাক কার্যকর হওয়ার পথ সুগম হয়। স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা কি এবং কার্যকর হলে কি কি নিষেধাজ্ঞা আরোপিত হবে ইরানের উপর, তার আদ্যোপান্ত জানাচ্ছেন ওয়াহিদ ফারুকে। 2015 সালের জুলাই মাসে ইরান এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং জার্মানি এর মধ্যে যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা JCPOA স্বাক্ষরিত হয়। একই বছর নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে 2231 নম্বর প্রস্তাব পাশ করে চুক্তিটি অনুমোদন করে। এই চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়, যার বিনিময়ে 2006 সাল থেকে জাতিসংঘ যে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল তা শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। নির্ধারিত সময়সূচি অনুযায়ী এসব বিধিনিষেধ ধাপে ধাপে উত্তোলন করার পরিকল্পনা করা হয়েছিল এবং সর্বশেষ 2025 সালের 18 অক্টোবর টার্মিনেশন ডে বা সমাপ্তি দিন হিসাবে নির্ধারণ করা হয়। ওই দিন নিরাপত্তা পরিষদ ইরানের পারমাণবিক ফাইল নিয়ে আর কোনো বিবেচনা না করার সিদ্ধান্ত নেবে। চুক্তিতে একটি বিশেষ ধারা অন্তর্ভুক্ত করা হয়েছিল, যেটি স্ন্যাপব্যাক ব্যবস্থা নামে পরিচিত। এই ব্যবস্থার অধীনে ইরান যদি গুরুতরভাবে চুক্তি ভঙ্গ করে বা নির্ধারিত শর্তাবলীর উল্লেখযোগ্য অমান্য করে, তাহলে JCPOA এর যে কোনো অংশগ্রহণকারী দেশ পুনরায় জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকর করতে পারে। এই প্রক্রিয়া 2টি ধাপে পরিচালিত হয়, যা JCPOA এর 36 ও 37 নম্বর অনুচ্ছেদ এবং নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাবের 11 থেকে 13 নম্বর কার্যকরী অনুচ্ছেদে নির্ধারিত আছে। প্রথম ধাপে কোনো অংশগ্রহণকারী যদি মনে করে যে ইরান বা অন্য কোনো পক্ষ গুরুতর অমান্যতা করেছে, তবে বিষয়টি JCPOA এর যৌথ কমিশন এবং বিবাদ নিষ্পত্তি প্রক্রিয়ায় উত্থাপন করা হয়। এই কমিশনের হাতে সর্বোচ্চ 35 দিন সময় থাকে সমস্যা সমাধানের জন্য। যদি এই সময়ের মধ্যে সমস্যার সমাধান না হয়, তাহলে অংশগ্রহণকারী দেশ নিরাপত্তা পরিষদকে আনুষ্ঠানিকভাবে জানাতে পারে। দ্বিতীয় ধাপে নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক নোটিফিকেশন জমা দেয়া হলে 30 দিনের একটি সময়সীমা শুরু হয়। এই সময়ের মধ্যে প্রথম 10 দিনের মধ্যে যদি কোনো পরিষদ সদস্য নিষেধাজ্ঞা অব্যাহত রাখার প্রস্তাব উত্থাপন না করে, তাহলে পরিষদের সভাপতি বাধ্য থাকবেন একটি খসড়া প্রস্তাব উত্থাপন করতে এবং ভোটে তুলতে। সেই প্রস্তাব যদি গৃহীত না হয়, অর্থাৎ ন্যূনতম 9টি ভোট না পায় অথবা কোনো স্থায়ী সদস্য ভেটো দেয়, তাহলে 30 দিনের মেয়াদ শেষে পূর্ববর্তী জাতিসংঘের সব নিষেধাজ্ঞা সক্রিয়ভাবে পুনর্বহাল হয়ে যাবে। এই নিষেধাজ্ঞাগুলোর মধ্যে রয়েছে প্রচলিত অস্ত্রের উপরে নিষেধাজ্ঞা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের সীমাবদ্ধতা, ভ্রমণ নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ এবং পারমাণবিক প্রযুক্তি উৎপাদনে বাধা। ইরান গত কয়েক দশক ধরে অর্থনৈতিক সংকটে ভুগছে। যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞার কারণে তাদের তেল রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈদেশিক মুদ্রার সংকট এবং অভ্যন্তরীণ বেকারত্ব বেড়েছে। এর মধ্যে নতুন করে জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকর হলে দেশটির অর্থনীতি আরও বিপর্যস্ত হবে। একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে সম্প্রতি হওয়া 12 দিনের যুদ্ধে ইরানের পারমাণবিক স্থাপনা সহ বহু গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে দাঁড়িয়ে বোমা হামলায় অংশ নেয়। এতে তেহরানের পারমাণবিক কর্মসূচি কতটা টিকে আছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। আর এ কারণেই ইউরোপীয় দেশগুলো ইরানের প্রতি আরও সন্দিহান হয়ে উঠেছে।
ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য স্পষ্টভাবে বলেছে যে ইরান তার প্রতিশ্রুতি রক্ষা করেনি। তারা দাবি করেছে ইরান আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর সঙ্গে পূর্ণ সহযোগিতা করেনি, তাদের সব স্থাপনা পরিদর্শনের অনুমতি দেয়নি এবং স্বচ্ছতার অভাব দেখিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিক কায়া কালাস বলেছেন ইরানের জন্য কূটনৈতিক সমাধানের জানালা দ্রুত বন্ধ হয়ে যাচ্ছে। এখনই যদি তারা বিশ্বাসযোগ্য পদক্ষেপ না নেয় তবে পরিস্থিতি আরও খারাপ হবে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এক সাক্ষাৎকারে বলেন, সর্বশেষ যে তথ্য পাওয়া গেছে তাতে ইরান গুরুত্বের সঙ্গে বিষয়টি নিচ্ছে না, তাই স্ন্যাপব্যাক কার্যকর হওয়া কার্যত নিশ্চিত। জার্মান ও ইউরোপীয় ইউনিয়নের নেতারাও একই রকম সুরে কথা বলছেন। অন্যদিকে ইরান বলছে তারা সম্পূর্ণ অন্যায় ও অবৈধভাবে টার্গেট হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন এই নিষেধাজ্ঞার কোনো আইনি ভিত্তি নেই, এটি একেবারে অযৌক্তিক। তিনি আরও বলেন, তেহরান ইতিমধ্যেই IAEA এর সঙ্গে একটি নতুন চুক্তিতে পৌঁছেছে যার মধ্যস্থতা করেছে মিশর। এই চুক্তির আওতায় ইরান সব পারমাণবিক স্থাপনায় প্রবেশাধিকার দিতে রাজি হয়েছে এবং তাদের সব উপকরণের হিসাব দেবে। IAEA মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানিয়েছেন এই চুক্তি অনুযায়ী পরিদর্শনের নোটিশ এবং বাস্তবায়নের জন্য একটি স্পষ্ট প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে, যদিও এর বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। তিনি বলেন এতে ইরানের সব স্থাপনা ও উপকরণ অন্তর্ভুক্ত থাকবে এবং সেগুলোর রিপোর্ট IAEA-কে দেয়া হবে। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি বলেন, যেসব দেশ তাদের পাশে দাঁড়িয়েছে তারা ইতিহাসের সঠিক পাশে রয়েছে। তারা ভয়ভীতি ও চাপের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। অপরদিকে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেভেনজিয়া বলেন, ইউরোপীয় দেশগুলো নিরাপত্তা পরিষদকে তাদের খারাপ উদ্দেশ্যের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এটি আসলে একটি সার্বভৌম রাষ্ট্রকে চাপ প্রয়োগের মাধ্যমে দুর্বল করার কৌশল। চীনের প্রতিনিধি একই সুরে মন্তব্য করেন যে এই পদক্ষেপ কার্যত গত 8 বছরের কূটনৈতিক প্রচেষ্টাকে এক আঘাতে শেষ করে দিয়েছে। চীন ও রাশিয়া দীর্ঘদিন ধরেই ইরানের প্রতি সহানুভূতিশীল এবং তারা মনে করে পশ্চিমারা দ্বৈত মানদণ্ডে বিশ্বাস করে। পাকিস্তান এবং আলজেরিয়াও এবার স্পষ্টভাবে তেহরানের পক্ষে দাঁড়িয়েছে। অপরদিকে যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা বলছে ইরান বিশ্বের সঙ্গে প্রতারণা করছে এবং তাদের কার্যকলাপ আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি। এখন প্রশ্ন উঠছে ইরান কি করবে। তারা ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে যে প্রয়োজনে পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তি বা NPT থেকে সরেও আসতে পারে। উত্তর কোরিয়া 2003 সালে এই চুক্তি থেকে সরে গিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করেছিল। ইরান যদি একই পথ অনুসরণ করে তবে মধ্যপ্রাচ্যে পারমাণবিক প্রতিযোগিতা শুরু হবে, যা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি। ইরান ও সৌদি আরবের মধ্যে সাম্প্রতিক ঘনিষ্ঠতা, পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি এবং চীন রাশিয়ার সমর্থন তেহরানকে নতুন আঞ্চলিক জোট গঠনে উৎসাহিত করতে পারে। অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থান স্পষ্ট করে দিচ্ছে যে তারা ইরানকে পারমাণবিক অস্ত্রের পথে হাঁটতে দেবে না। ফলে সংঘাত আরও তীব্র হওয়ার শঙ্কা রয়েছে। ইরানের অভ্যন্তরে পরিস্থিতি জটিল হয়ে উঠছে। বহু বছর ধরে অর্থনৈতিক সংকটে জর্জরিত জনগণ সরকারের ওপর আস্থা হারাচ্ছে। বেকারত্ব, মূল্যস্ফীতি, মুদ্রার অবমূল্যায়ন এবং সামাজিক অসন্তোষ বেড়েই চলেছে। নতুন নিষেধাজ্ঞা কার্যকর হলে সাধারণ মানুষের জীবনে আরও কষ্ট বাড়বে। এর ফলে দেশে রাজনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে। সরকার হয়তো জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতে বিদেশ নীতিতে কঠোর করবে, যা সংঘাত বাড়াতে পারে। একই সঙ্গে যদি তারা NPT থেকে সরে যায় তবে আন্তর্জাতিক মহল আরও কঠোর ব্যবস্থা নিতে পারে, এমনকি সামরিক বিকল্প বিবেচনা করতে পারে। অন্যদিকে যুক্তরাজ্যের প্রতিনিধি বারবারা উডওয়ার্ড বলেছেন দরজা এখনও পুরোপুরি বন্ধ হয়নি, তারা কূটনৈতিক সমাধানের চেষ্টা চালিয়ে যাবে, কিন্তু বাস্তবে পরিস্থিতি জটিল। ইউরোপীয় শক্তিগুলো ইরানকে বারবার সতর্ক করছে এবং ইরানও পাল্টা কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানাচ্ছে। এই টানাপোড়েনের মধ্যে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ভীষণভাবে হুমকির মুখে পড়েছে। ইতিমধ্যে ইরাক, সিরিয়া, ইয়েমেন ও লেবাননে নানা সংঘাত চলছে। এর সঙ্গে ইরান ইস্যু যুক্ত হলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠবে। আন্তর্জাতিক রাজনীতির বৃহত্তর চিত্রে দেখা যায় পশ্চিমা দেশগুলো ইরানকে নিয়ন্ত্রণে রাখতে চাইছে, আর চীন, রাশিয়া ইরানকে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিরুদ্ধে পাল্টা শক্তি হিসেবে। পাকিস্তানও সম্প্রতি ইরানের ঘনিষ্ঠ হয়েছে, কারণ তারা সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা জোটে যুক্ত হয়েছে। সব মিলিয়ে বৈশ্বিক কূটনীতিতে নতুন এক বিভাজন রেখা স্পষ্ট হচ্ছে।
ইরানের ভবিষ্যৎ এখন বড় প্রশ্ন। তারা যদি সত্যি IAEA এর সঙ্গে চুক্তি বাস্তবায়ন করে এবং স্বচ্ছতা দেখায়, তবে হয়তো ইউরোপীয় শক্তিগুলো কিছুটা নরম হতে পারে। কিন্তু যদি তারা কঠোর অবস্থান নেয় এবং NPT থেকে সরে যায়, তবে তা মধ্যপ্রাচ্যের জন্য ভয়াবহ হবে। ইতিমধ্যে ইসরায়েল হুমকি দিয়েছে যে তারা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না, প্রয়োজনে সামরিক ব্যবস্থা নেবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে রয়েছে, ফলে পরিস্থিতি এক বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে আছে। সবকিছু বিবেচনায় বলা যায়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এই ভোট ইরানকে ঘিরে কূটনৈতিক অচল অবস্থার প্রতিফলন। একদিকে ইরান বলছে তারা সহযোগিতা করতে প্রস্তুত, অন্যদিকে পশ্চিমা শক্তিগুলো বিশ্বাস করছে না। এই অচল অবস্থা থেকে বের হতে হলে ইরানকে বাস্তব পদক্ষেপ নিতে হবে। অন্যদিকে পশ্চিমাদেরও কূটনৈতিক পথে সমাধানের চেষ্টা চালিয়ে যেতে হবে, না হলে মধ্যপ্রাচ্য আবারও বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়বে এবং তার প্রভাব সমগ্র বিশ্বে পড়বে। এর ফলে ইরানের উপর আবারও সেই সব কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে যা চুক্তির আগে কার্যকর ছিল। এর মধ্যে রয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে পূর্ণ নিষেধাজ্ঞা, ইরানের অস্ত্র অর্থায়ন ও নৌপরিবহন কার্যক্রমের উপর ব্যাপক সীমাবদ্ধতা এবং পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর পুনরায় কালো তালিকাভুক্তি। অর্থাৎ কোনো অতিরিক্ত পরিষদীয় পদক্ষেপ ছাড়াই ইরান একেবারে পূর্বের অবস্থায় ফিরে যাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে আবারও কড়া শর্তে পড়তে হবে। এখন প্রশ্ন হলো, ইরান কি করবে? ইরানের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রফেসর জনাব ইয়াসের জাবরেলি মন্তব্য করেছেন, যেখানে তিনি দাবি করেছেন ইরানের সামনে দুটি পথ খোলা। 1. NPT চুক্তি থেকে বের হয়ে যাওয়া এবং পরমাণু বোমার পরীক্ষা চালানো। 2. আরও ছাড় দিয়ে JCPOA এর মান্য করা। প্রথম পয়েন্টে ইরানের নিরাপত্তা নিশ্চিত হবে আর দ্বিতীয় পয়েন্টে ইরান যুদ্ধের সম্মুখীন হবে। এখন লজিক্যাল প্রশ্ন হলো, ইউরোপ তো জানেই যে স্ন্যাপব্যাক অ্যাক্টিভ করলে ইরান NPT চুক্তি থেকে বের হয়ে আসবে এবং IAEA এর সাথে সম্পর্কের ইতি টানবে। এতে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলির কোনো তথ্য আর তারা পাবে না। তাহলে জেনে বুঝে এই ঝুঁকি তারা কেন নিল? পশ্চিমা দেশ ও ইসরায়েল চাইছে ইরান যে মিথ্যুক সেটা প্রমাণ করতে। যদি মাথা গরম করে ইরান পারমাণবিক বোমার পরীক্ষা চালায়, তবে ইরানের পারমাণবিক প্রোগ্রাম শান্তিপূর্ণ ছিল না সেটা প্রমাণ হবে। ফলে আমেরিকা আবারও হামলা করবে। সেক্ষেত্রে ইসরায়েল কোনো রোল প্লে করবে না, কারণ হলো আমেরিকায় আঘাত হানার মতো রেঞ্জে ইরান নেই। ফলে ইসরায়েলের উপর আঘাত হানলেও সেটা বিশ্বের কাছে ইরানকে ডিপ্লোম্যাটিক্যালি বিচ্ছিন্ন করে ফেলতে পারে। রাশিয়া ও চীনের জন্য সমর্থন দেয়া হবে ডাবল স্ট্যান্ডার্ড। এরূপ ক্ষেত্রে ইরানের উচিত হবে অন্তত আগামী 2 বছর IAEA কে রেজিস্ট করে পারমাণবিক বোমা বানানো ও পরীক্ষা না করা। এই সময় ইরানকে লো প্রোফাইলে থাকতে হবে এবং সকল ধরনের বৈশ্বিক চাপ অগ্রাহ্য করতে হবে। পারমাণবিক বোমা নিশ্চিত হবার পর ইরানকে সিদ্ধান্ত নিতে হবে আলোচনায় ফিরবে নাকি পরীক্ষা করবে। আর এই 2 বছরের ভেতরে ইরানকে অবশ্যই US এর ঘাঁটিতে হামলা করার সক্ষমতা অর্জন করতে হবে, মধ্যপ্রাচ্যের ঘাঁটি নয়। দিয়াগো গার্সিয়া ও US মেইনল্যান্ডে আঘাত হানার মতো মিসাইলের রেঞ্জ নিশ্চিত করতে হবে। পরমাণু বোমা US পর্যন্ত রেঞ্জ ছাড়া ইরানের অস্তিত্বের জন্য হুমকি। US রেঞ্জে মিসাইল ও পরমাণু তৈরি করতে পারলে কেবলমাত্র আমেরিকা ইসরায়েলের চাপেও ইরানে হামলা করতে দ্বিধা করবে। যদি ইরান ইতিমধ্যে পরমাণু বোমার অধিকারী হয়েও থাকে, তবে তাদেরকে মিসাইল রেঞ্জ ও দ্বিতীয় স্ট্রাইক ক্যাপাবিলিটি অর্জন করতে হবে। তার আগ পর্যন্ত ইরানকে বেশি কথা বলা বন্ধ করতে হবে। পাকিস্তানের উপর হামলা হলে এবার যৌথভাবে জবাব দেবে সৌদি আরব। আবার সৌদি আরবে হামলা হলে পাশে থাকতে হবে পাকিস্তানকে। এমন একটি ঐতিহাসিক চুক্তি হয়েছে দুই দেশের মধ্যে। আর এই চুক্তির খবর প্রকাশ্যে আসার পর সবচেয়ে বেশি হতবাক হয়েছে ভারত। তারা সরাসরি এই চুক্তির বিষয়ে প্রতিক্রিয়াও জানিয়েছে। সম্প্রতি পাকিস্তান ও সৌদি আরব কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে। বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ চুক্তি সই করেন। চুক্তি অনুযায়ী কোনো একটি দেশ আক্রান্ত হলে সেটাকে দুই দেশের উপর আগ্রাসন হিসেবে দেখবে রিয়াদ ও ইসলামাবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, রিয়াদের ইয়ামামা প্রাসাদে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে শাহবাজ শরীফের বৈঠক হয়। সেখানে দুই নেতা চুক্তিতে সই করেন। বিবৃতিতে বলা হয়, দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ জোরদার করার লক্ষ্যে দুই দেশের নিরাপত্তা বৃদ্ধি ও নিজেদের সুরক্ষিত করা এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি অর্জনের জন্য উভয় দেশের অভিন্ন প্রতিশ্রুতির প্রতিফলন ঘটেছে এই চুক্তিতে।
বিবৃতিতে আরও বলা হয়, ইসলামাবাদ ও রিয়াদের মধ্যে প্রায় 8 দশকের ঐতিহাসিক অংশীদারিত্ব, ভ্রাতৃত্ব ও ইসলামী সংহতির বন্ধন, অভিন্ন কৌশলগত স্বার্থ এবং ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতার ভিত্তিতে এ চুক্তি সই করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর বলেছে, দুই পক্ষ ও তাদের প্রতিনিধি দল উভয় দেশের মধ্যে ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্ক পর্যালোচনা করেছে। একই সঙ্গে দুই পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট কয়েকটি বিষয়ে পর্যালোচনা করা হয়েছে। এর আগে সৌদি আরব সফররত শাহবাজ শরীফ ইয়ামামা প্রাসাদে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সৌদি যুবরাজ। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেয়া হয়। পরে সৌদি আরবের যুবরাজের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বৈঠক করেন তিনি। এদিকে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত। দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এ চুক্তিটি দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিদ্যমান একটি ব্যবস্থার আনুষ্ঠানিক রূপ বলে জানিয়েছে ভারত। ভারতের জাতীয় নিরাপত্তা, সেই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতার উপর এই চুক্তি কী ধরনের প্রভাব ফেলতে পারে তা খতিয়ে দেখবে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, তারা সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের খবর দেখেছে। এই ধরনের একটি চুক্তি দুই দেশের মধ্যে বিদ্যমান একটি দীর্ঘদিনের বোঝাপড়াকে আনুষ্ঠানিক রূপ দিয়েছে এবং ভারত সরকার এই চুক্তির প্রভাব জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার উপর কিভাবে পড়তে পারে তা খতিয়ে দেখবে। বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় স্বার্থ রক্ষা এবং সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে সৌদি আরবের আল ইয়ামামা প্রাসাদে বৈঠকের পর জারি করা এক যৌথ বিবৃতিতে বলা হয়, এই প্রতিরক্ষা চুক্তি প্রায় 8 দশকের ঐতিহাসিক অংশীদারিত্ব ও ইসলামী ভ্রাতৃত্বের ভিত্তিতে তৈরি হয়েছে। চুক্তির মূল উদ্দেশ্য হল প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করা এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে একটি যৌথ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। বৈঠকে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। এই চুক্তিটি এমন এক সময়ে স্বাক্ষরিত হলো যখন কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার জেরে দুই দেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়কালে ভারতের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে। বর্তমানে ভারত সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। প্রধানমন্ত্রী মোদী এ পর্যন্ত 3 বার সৌদি আরব সফর করেছেন এবং 2016 সালে তাকে দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কিং আব্দুল আজিজ শেষ প্রদান করা হয়। এবার সাইপ্রাসকে সরাসরি হুমকি দিল তুরস্ক। সাইপ্রাসের আকাশে ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বারাক MX মোতায়েনের পর তুরস্ক সরাসরি হুমকি দিয়েছে। আঙ্কারা বলছে, এই পদক্ষেপ দ্বীপের স্থিতিশীলতার জন্য হুমকি এবং তুরস্কের প্রভাব কমাতে পারে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, বারাক MX শুধু সাইপ্রাস নয়, পুরো পূর্ব ভূমধ্যসাগরের সামরিক ভারসাম্যকেও প্রভাবিত করছে। বারাক MX তৈরি করছে ইসরায়েলের প্রতিষ্ঠান ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। এটি একসঙ্গে 150 কিলোমিটার দূরের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিমান লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। সাইপ্রাসের আকাশ প্রতিরক্ষা এখন আরও শক্তিশালী হবে, কারণ এর আগে দ্বীপটি শুধুমাত্র পুরনো সোভিয়েত ক্ষেপণাস্ত্রের উপর নির্ভর করত। তুর্কি কর্মকর্তারা জানিয়েছেন, বারাক MX মোতায়েন পূর্ব ভূমধ্যসাগরের সামরিক ভারসাম্যকে প্রভাবিত করবে। CSP উপচেয়ারম্যান ইয়াঙ্কি বাকসিওগলুর মতে, সাইপ্রাসে এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা আঙ্কারা নিরাপত্তার জন্য সরাসরি হুমকি সৃষ্টি করছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এটি শুধুমাত্র সাইপ্রাস নয়, পুরো অঞ্চলের তুরস্কের প্রতিরক্ষা পরিকল্পনাকেও প্রভাবিত করবে। 1997 সালে দক্ষিণ সাইপ্রাস রাশিয়ার তৈরি S-300 ক্ষেপণাস্ত্র কেনার চেষ্টা চালায়। তুরস্ক তখন কঠোর হুঁশিয়ারি দেয়, যা দ্বীপে সামরিক উত্তেজনা বৃদ্ধি করে। পরে গ্রিস ক্ষেপণাস্ত্রগুলো নিজের ভূখণ্ডে নিয়ে গেলে পরিস্থিতি সামলানো সম্ভব হয়। বিশেষজ্ঞদের মতে, বারাক MX এর ক্ষমতা S-300 এর তুলনায় অনেক বেশি। সাইপ্রাসের প্রতিরক্ষা মন্ত্রী ভসিলিস পালমার জানিয়েছেন, দেশের সুরক্ষা নিশ্চিত করা তাদের প্রধান দায়িত্ব। তিনি বলেছেন, ইসরায়েল ও তুরস্কের মধ্যে সংঘাত তাদের উদ্বেগের বিষয় নয় এবং অস্ত্র কেনার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সাইপ্রাসের সার্বভৌম অধিকার। বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বীপের আঞ্চলিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী সাজানো হয়েছে। সাবেক IAI ভাইস প্রেসিডেন্ট শাইগাল বলছেন, ইসরায়েলকে সাইপ্রাস ও গ্রিসের সঙ্গে সমন্বয় করে উত্তর সাইপ্রাসের জন্য প্রতিরক্ষা পরিকল্পনা তৈরি করতে হবে। এভাবে তুর্কি বাহিনী আক্রমণ করতে পারবে না এবং দ্বীপের আন্তর্জাতিক স্বীকৃত সার্বভৌমত্ব রক্ষা পাবে। বারাক MX উন্নত নজরদারি ব্যবস্থা,
3D রাডার এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষমতা রয়েছে। 3D রাডার সর্বোচ্চ 460 কিলোমিটার দূরের লক্ষ্য শনাক্ত করতে সক্ষম। পাফোস বিমান ঘাঁটিতে এখনো পরীক্ষামূলক ধাপ চলছে। পুরোপুরি সক্রিয় হলে সাইপ্রাসের আকাশ প্রতিরক্ষা পূর্ব ভূমধ্যসাগরের সামরিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করবে। বিশেষজ্ঞরা মনে করছেন বারাক MX শুধু সাইপ্রাসের জন্য নয়, পুরো ভূমধ্যসাগরের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তুরস্কের বিমান ও স্থল বাহিনীর লক্ষ্যবস্তু শনাক্ত করতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এই সিস্টেমের রাডার 100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং এটি কামান, মর্টার ও রকেট হামলাও শনাক্ত করতে সক্ষম। 1974 সালে গ্রিস সমর্থিত অভ্যুত্থান চেষ্টার পর তুরস্ক সাইপ্রাসে হামলা চালায়। এর ফলে দ্বীপটি দুভাগে বিভক্ত হয়। দক্ষিণে আন্তর্জাতিক স্বীকৃত সাইপ্রাস প্রজাতন্ত্র এবং উত্তরে তুরস্ক সমর্থিত উত্তর সাইপ্রাস। বর্তমান পরিস্থিতিতে বারাক MX এর মোতায়েন পূর্ব ভূমধ্যসাগরের সামরিক ভারসাম্য বদলে দিতে পারে এবং সাইপ্রাস তুরস্ক সম্পর্ককে নতুনভাবে উত্তেজিত করবে বলে ধারণা করা হচ্ছে। সাইপ্রাস তুরস্কের উত্তেজনা শুধু প্রতিরক্ষা সরঞ্জামের কারণে নয়, দ্বীপটির ভূরাজনৈতিক ভারসাম্য এবং ইসরায়েলের কৌশলগত প্রভাব বৃদ্ধিও এখানে জটিলতার কারণ। বারাক MX সরঞ্জামের মাধ্যমে সাইপ্রাস আঞ্চলিক শক্তি ভারসাম্যকে মজবুত করছে এবং ইসরায়েলের প্রভাবও বাড়ছে। ইরানের পরমাণু কর্মসূচির দিকে নজর দিয়েছে ইউরোপের 3টি দেশ। তাই জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ ভোটের আগে তেহরান সেই সব দেশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। শুক্রবার ইরানের সরকারি কর্মকর্তারা বলেন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ইচ্ছাকৃতভাবে ন্যায়সঙ্গত সমাধানের পথ বন্ধ করে দিচ্ছে। ইরান একটি গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত প্রস্তাব দিয়েছে এবং সমস্যার শান্তিপূর্ণ সমাধানে আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘে তোলা একটি প্রস্তাবে ইরানের ওপর পুরনো সব নিষেধাজ্ঞা চিরতরে তুলে নেওয়ার কথা বলা হয়েছে। তবে কূটনীতিকরা মনে করছেন এটি পাশ হওয়ার সম্ভাবনা কম। পাশ হলেও যুক্তরাষ্ট্র, ব্রিটেন বা ফ্রান্স যে কোনো সময় তা বাতিল করতে পারে। এর আগে ইউরোপের 3 দেশ তাদের শর্ত মানার জন্য ইরানকে 1 মাস সময় দিয়েছিল। তারা হুমকি দেয়, শর্ত না মানলে ইরানের বিরুদ্ধে আগের সব নিষেধাজ্ঞা আবার চালু করা হবে। ইরান এই উদ্যোগকে চুক্তির অপব্যবহার বলে উল্লেখ করেছেন। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে বলেন, তারা ভুল পথে এগোচ্ছে। এভাবে চুক্তির ভেতরে নিয়মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইউরোপ বলেছে, ইরান যদি পরিদর্শকের কাজ করতে দেয় আর আলোচনায় বসে, তাহলে তারা 6 মাসের জন্য নিষেধাজ্ঞা স্থগিত রাখবে। কিন্তু তাদের অভিযোগ, ইরান কোনোভাবে সহযোগিতা করেনি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, খুব শীঘ্রই নতুন নিষেধাজ্ঞা আসছে। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, আমরা সবসময় শান্তিপূর্ণ সমাধান চাই। আমাদের পক্ষ থেকে এমন একটি পরিকল্পনা দেওয়া হয়েছে যা বাস্তবসম্মত এবং তা গ্রহণযোগ্য হওয়া উচিত। 2015 সালে ইরান ও বিশ্বের কয়েকটি শক্তিধর দেশের মধ্যে একটি চুক্তি হয়, যার আওতায় ইরান পরমাণু কর্মসূচি সীমিত রাখবে এবং এর বদলে তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। কিন্তু 2018 সালে যুক্তরাষ্ট্র একতরফা ভাবে চুক্তি থেকে সরে গিয়ে আবার কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। তখন থেকে চুক্তিটি কার্যত ভেঙে পড়ে। চলতি বছরের শুরুতে উত্তেজনা আরো বেড়ে যায় যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের একাধিক পরমাণু স্থাপনায় হামলা চালায়। টানা 12 দিন ধরে চলা এই অভিযানে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। এই সময় জার্মানির চ্যান্সেলর বলেন, ইসরায়েল আমাদের হয়ে কঠিন কাজটি করে দিচ্ছে। এ বক্তব্য তেহরান তীব্র ক্ষোভ প্রকাশ করে। ইরান আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষক সংস্থার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও তুলেছে। তাদের দাবি, এই সংস্থা ইরানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে এবং সেটি হামলার আগে একটি অজুহাত হিসেবে ব্যবহৃত হয়েছে। তেহরান বারবার বলেছে তারা কখনো পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করেনি, অথচ ইসরায়েল বহুদিন ধরেই গোপনে পরমাণু অস্ত্রের মালিক বলে ধারণা করা হয়, যদিও তারা কখনো তা স্বীকার করেনি। ইরান স্পষ্ট করে জানিয়েছে, আলোচনা ব্যর্থ হলে তারা পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত। ইউরোপ যদি একতরফাভাবে চাপ সৃষ্টি করে, তাহলে পরিস্থিতি আরো জটিল হয়ে পড়বে। উপপররাষ্ট্রমন্ত্রী খাতিবজাদে সতর্ক করে বলেন, এই ধরনের সিদ্ধান্তের সব দায়-দায়িত্ব ইউরোপীয় দেশগুলোকে নিতে হবে। মোদির জন্মদিনে ট্রাম্প ও সৌদি যুবরাজের তেতো উপহার নিয়ে তোলপাড় ভারতে। পাকিস্তানের সাথে নিরাপত্তা চুক্তির কারণে সৌদি আরব এখন পরোক্ষভাবে পারমাণবিক বোমার অধিকারী। বেকায়দায় ইসরায়েল ও ভারত। রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের বিরুদ্ধে শুল্ক জরিমানা আরোপ, অথচ চীনের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা ওয়াশিংটনের। ইসরায়েলের কাছে $6 বিলিয়ন অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের। তালেবানরা বলেছে, বাগরাম বিমান ঘাঁটি আর ফেরত পাবে না যুক্তরাষ্ট্র। কোটি কোটি টাকা খরচ করে সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 17 সেপ্টেম্বর তার 75তম জন্মদিন পালন করেছেন। ভারতের কোনো প্রধানমন্ত্রী এভাবে এর আগে কখনো জন্মদিন পালন করেনি। এ নিয়ে গোটা ভারতে চলছে তীব্র সমালোচনা। পশ্চিমবঙ্গের সাংবাদিক সুব্রত বসু বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনে বেশ ভালো 2টি উপহার এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে।
ট্রাম্প ভারতকে মাদক পাচারকারী দেশ হিসেবে তালিকাভুক্ত করেছেন, আর সৌদি যুবরাজ পাকিস্তানের সাথে নিরাপত্তা চুক্তি করে মোদীকে উপহার দিয়েছেন। মোদীর জন্মদিনে ট্রাম্প তাকে মাই ডিয়ার ফ্রেন্ড থেকে গ্রেট নেতা হিসেবে আখ্যায়িত করলেন, কিন্তু পেছনে ভারতকে আর মোদীকে চূড়ান্ত অপমান করে চলছেন। একবার শিকল বেঁধে সামরিক বিমানে করে ভারতীয়দের পাঠাচ্ছেন, আরেকবার বিশ্বের সর্বোচ্চ 50% শুল্ক আরোপ করেছেন। এরপর এবার ভারতকে মাদক পাচারকারী দেশ বললেন ট্রাম্প। সুব্রত বসু বলেছেন, 22 এপ্রিল পেহেলগামে যখন সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে তখন মোদী ছিলেন সৌদি সফরে। তিনি সৌদি যুবরাজের গলা জড়িয়ে ধরে তার এবং সৌদির উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন। দুই দেশের সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে উন্নতির অঙ্গীকার করেছিলেন। কিন্তু সেই সৌদি আরব থেকে এবার মোদীর জন্মদিনের পরদিনই 18 সেপ্টেম্বর আসলো বিরাট বড় ধাক্কা। সৌদি আরব পাকিস্তানের নিরাপত্তা চুক্তিতে বলা হয়েছে, কোনো শত্রু দেশ যদি সৌদি আরব বা পাকিস্তানের উপর আক্রমণ করে তাহলে তা উভয় দেশের উপর আক্রমণ হিসেবে গণ্য হবে, আর এই আক্রমণ ঠেকাতে অন্য দেশকেও এগিয়ে আসতে হবে। ভারতের পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করে সুব্রত বসু বলেন, পেহেলগাম হামলার পর নয়াদিল্লি দেশে দেশে সংসদ সদস্যদের টিম পাঠিয়েছিলেন ভারতের পক্ষে আর পাকিস্তানের বিরুদ্ধে প্রচারণার জন্য। কিন্তু পাকিস্তানের সাথে যুদ্ধে দেখা গেল ভারত সম্পূর্ণ একা, তার পাশে কেউ নেই। অপরদিকে যুদ্ধে পাকিস্তানের পাশে দাঁড়ালো চীন আর তুরস্ক। পেহেলগাম ঘটনার পর কূটনীতিতে পাকিস্তানের জয় জয়কার অবস্থা চলছে। পাকিস্তান সেনাপ্রধানকে ডিনারের দাওয়াত দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে। চীনা মিলিটারি প্যারেডে দাওয়াত পেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান। জাতিসংঘের নেতৃত্বে দুইটি সন্ত্রাস বিরোধী কমিটিতে জায়গা পেল পাকিস্তান, কিন্তু কোথাও নেই ভারত। কিন্তু তা সত্ত্বেও ভারতের গদি মিডিয়ায় বর্তমানে জয় জয়কার পরিস্থিতি চলছে মোদী বন্দনায়। পাকিস্তান সৌদি আরব নিরাপত্তা চুক্তি নিয়ে তোলপাড় চলছে ভারত সহ গোটা দক্ষিণ এশিয়ায়। বিশ্লেষকদের মতে এই চুক্তির ফলে সৌদি আরব এখন পরোক্ষভাবে পারমাণবিক শক্তিধর দেশ। সৌদি আরব যদি ইসরায়েল দ্বারা আক্রান্ত হয় তাহলে পাকিস্তান ইসরায়েলে হামলা চালাবে সৌদি আরবের পক্ষে। অপরদিকে পাকিস্তান যদি ভারত দ্বারা আক্রান্ত হয় তাহলে সৌদি আরব সরাসরি ভারতের বিরুদ্ধে আক্রমণে অংশ না নিলেও পাকিস্তানকে যদি অর্থ দিয়ে সহায়তা করে তাহলেও ভারতের অবস্থান শোচনীয় রূপ ধারণ করবে। বিশ্লেষকদের মতে সৌদি আরব পাকিস্তান নিরাপত্তা চুক্তির বিষয়টি অনেকদিন ধরে আলোচনার টেবিলে ছিল, কিন্তু 9 সেপ্টেম্বর কাতারে ইসরায়েলের হামলা দুই দেশের নিরাপত্তা চুক্তিকে ত্বরান্বিত করেছে। কারণ কাতারে ইসরায়েলের হামলায় প্রমাণিত হয়ে গেছে যুক্তরাষ্ট্র তাদের রক্ষায় এগিয়ে আসবে না, কারণ কাতারে রয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। গোটা আরবে রয়েছে যুক্তরাষ্ট্রের 30টি ঘাঁটি। আরবরা তাদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের পেছনে বিলিয়ন বিলিয়ন বরং ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করেছে বছরের পর বছর ধরে, কিন্তু ইসরায়েলের হামলা থেকে রক্ষায় যুক্তরাষ্ট্র কোনো ভূমিকা পালন করেনি। বরং যুক্তরাষ্ট্রের অনুমতি নিয়েই ইসরায়েল কাতারে হামলা করেছে। ফলে এই হামলার পর আরবরা নিজেদেরকে সম্পূর্ণ নিরাপত্তাহীন মনে করছে। এই অবস্থায় সৌদি আরব জরুরি ভিত্তিতে পাকিস্তানের সাথে নিরাপত্তা চুক্তি করেছে। বিশ্লেষকদের মতে পাকিস্তানের সাথে নিরাপত্তা চুক্তি মানে চীনের সাথে নিরাপত্তা চুক্তি, কারণ পাকিস্তানের পেছনে আছে চীন। ফলে পাকিস্তানের সাথে এই চুক্তির মাধ্যমে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে একটি বড় ধরনের বার্তা দিল। প্রকাশিত খবর অনুযায়ী সৌদি আরব ও চীন অনেক দিন ধরে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতার জন্য আলোচনা করেছে, কিন্তু ওয়াশিংটনের হুমকির কারণে সৌদি বা অন্য কোনো আরব রাজ পরিবার সরাসরি চীনের সাথে প্রতিরক্ষা সম্পর্ক উন্নয়নে অগ্রসর হতে পারছে না। তাই সৌদি আরব বিকল্প হিসেবে পাকিস্তানকে বেছে নিয়েছে। বিশ্লেষকদের মতে ধনী দেশ সৌদি আরবের সাথে পাকিস্তানের এই নিরাপত্তা চুক্তি রাতারাতি বদলে দিতে পারে পাকিস্তান আর্মির চেহারা। সৌদি অর্থে পাকিস্তান দ্রুত উন্নতি করতে সক্ষম হবে তাদের অস্ত্র ভান্ডার, যা ভারতের জন্য একটি বড় ধরনের হুমকি। এই চুক্তির ফলে পাকিস্তান সৌদি থেকে বিপুল পরিমাণ অর্থ পাবে, তাতে কোনো সন্দেহ নেই। পাকিস্তান আগেও সৌদি সেনাদের প্রশিক্ষণ দিয়েছে এবং এখন এর পরিধি আরো ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। ভারতের গদি মিডিয়া সহ বিভিন্ন মহলে বিশ্লেষণ চলছে, সত্যিই কি ভারতের বন্ধু সৌদি আরব পাকিস্তানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে কিনা তা নিয়ে। তবে সবাই এ বিষয়ে একমত যে সৌদি আরব ভারতের বিরুদ্ধে যুদ্ধ করুক বা না করুক, পাকিস্তান সৌদি আরব থেকে সামরিক খাতে ব্যাপক সহায়তা লাভ করবে। আর এই চুক্তির ফলে ভারত বর্তমানে বেকায়দায় রয়েছে, তাতেও কোনো সন্দেহ নেই। সৌদি পাকিস্তান এই চুক্তিকে ভারতের কূটনৈতিক ক্ষেত্রে আরেকটি চরম ব্যর্থতা হিসেবে আখ্যায়িত করেছেন অনেক বিশ্লেষক।
চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন দিকে মোড় নিতে যাচ্ছে। শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে কথা বলেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। টেলিফোনে দুই বিশ্ব নেতার আলোচনার বিস্তারিত বিষয় প্রকাশ করেনি হোয়াইট হাউস। তবে হোয়াইট হাউস জানিয়েছে চলতি বছরের শেষের দিকে দুই নেতা সরাসরি বৈঠকে বসবেন দক্ষিণ কোরিয়ায়। এছাড়া আগামী বছর ট্রাম্প চীন সফরের আগ্রহ প্রকাশ করেছেন। প্রকাশিত খবরে বলা হয়েছে দুই দেশের বাণিজ্য সমস্যা সমাধান এবং আমেরিকায় চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক চালু রাখা নিয়ে কথা বলেছেন ট্রাম্প ও শি জিনপিং। রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার কারণে ট্রাম্প প্রশাসন ভারতের বিরুদ্ধে মোট 50% শুল্ক আরোপ করা হয়েছে, কিন্তু একই অপরাধে চীনের বিরুদ্ধে এখনো কোনো পদক্ষেপ নেয়নি ওয়াশিংটন। এ নিয়ে জ্বলছে ভারতের বিভিন্ন মহল। উল্টো ট্রাম্প প্রশাসন চীনের সাথে সম্পর্ক উন্নয়নের নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করে চলছে। তারই অংশ শুক্রবার রাতে দুই নেতার টেলিফোন আলাপ। এস্তোনিয়ার আকাশে শুক্রবার প্রবেশ করে রাশিয়ার 3টি মিগ-31 যুদ্ধ বিমান। এসব বিমান 12 মিনিট ধরে এস্তোনিয়ার আকাশে অবস্থান করে। এরপর এস্তোনিয়ার যুদ্ধ বিমান রাশিয়ার যুদ্ধ বিমানকে ধাওয়ার উদ্দেশ্যে আকাশে ওড়ে। এস্তোনিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, অনুমতি ছাড়া রাশিয়ার যুদ্ধ বিমান তাদের আকাশে প্রবেশের ঘটনা একটি বড় ধরনের আগ্রাসন। এই বিষয়ে এস্তোনিয়া ন্যাটোর অন্যান্য সদস্য দেশের সাথে আলোচনা করছে। তবে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে তাদের যুদ্ধ বিমান আন্তর্জাতিক আকাশ সীমায় অবস্থান করেছে, এস্তোনিয়ার আকাশে প্রবেশ করেনি। বাল্টিক দেশ হিসেবে পরিচিত এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়েনিয়া রাশিয়ার ঘোরতর শত্রু। এসব দেশ নিজেরাই নিজেদেরকে রাশিয়ার শত্রু হিসেবে ঘোষণা দিয়েছে এবং রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ অস্ত্র কিনে চলছে। আফগানিস্তানের তালেবান সরকার বলেছে বাগরাম বিমান ঘাঁটি আর যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে না। কেবল বাগরাম নয়, আফগানিস্তানের কোথাও যুক্তরাষ্ট্রকে আর ঘাঁটি নির্মাণের অনুমতি দেওয়া হবে না, এর প্রশ্নই আসে না। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে 2021 সালে তালেবান সরকার আফগানিস্তানের দায়িত্ব গ্রহণের আগে যুক্তরাষ্ট্রের সাথে দুই পক্ষের আলোচনা হয়েছে। সে আলোচনায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র আর আফগানিস্তানে ঘাঁটি স্থাপন করতে পারবে না। লন্ডন সফরের সময় গত বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা আবার বাগরাম বিমান ঘাঁটি ফিরে পেতে পারি। তালেবান সরকারও এটি আমাদের আবার দিতে পারে, কারণ এর বিনিময়ে তারা আমাদের থেকে অনেক কিছু পেতে পারে আর আমাদের সাহায্য এখন তাদের দরকার। এর আগে গত মার্চ মাসে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি আবার বাগরাম বিমান ঘাঁটি ফিরে পেতে চাই। বাইডেন প্রশাসন কোনো কিছু আদায় করা ছাড়াই এই ঘাঁটি ছেড়ে দিয়েছে। আর এই ঘাঁটি থেকে মাত্র 1 ঘন্টা দূরত্বে চীনের পারমাণবিক বোমা নির্মাণ কেন্দ্র রয়েছে, আর চীন এই ঘাঁটিতে অবস্থান নিয়েছে। সে কারণে এই ঘাঁটিটি আমাদের খুব দরকার। তবে বিবিসির রিপোর্টে বলা হয়েছে বাগরাম ঘাঁটি এখনো অনেকটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে। স্যাটেলাইট ইমেজে সেখানে তালেবানদেরও তেমন কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না, আর চীনা উপস্থিতিও লক্ষ্য করা যায়নি। আফগান সরকার ও বেইজিং উভয়ের পক্ষ থেকে ট্রাম্পের অভিযোগকে মিথ্যা বলে আখ্যায়িত করা হয়েছে। 2001 সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তান দখলের পর বিশাল বাগরাম বিমান ঘাঁটিকে পরিণত করে ন্যাটোর অন্যতম একটি ঘাঁটিতে। এই ঘাঁটিতে যুক্তরাষ্ট্র, ন্যাটো সহ বিভিন্ন দেশের সেনারা নির্মম অত্যাচার চালিয়েছে আফগানিস্তানের অনেক মানুষের বিরুদ্ধে। জঙ্গি সন্দেহে ধরে এনে এখানে বিনা বিচারে আটক রাখা ও নির্যাতন করা হতো। অনেককে তারা হত্যা করেছে। 2021 সালের আগস্টে যুক্তরাষ্ট্র যখন আফগানিস্তান থেকে চলে যায়, তখন হাজার হাজার আফগানি ছুটে আসতে থাকে এই ঘাঁটিতে। তখন তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্র ও ন্যাটো আর্মি পালিয়ে যায় এই ঘাঁটি থেকে। এরপর সাধারণ মানুষ মুক্ত করে শত শত বন্দী। ঘাঁটিটি পরিত্যাগের আগে যুক্তরাষ্ট্র ও ন্যাটো সেনারা ধ্বংস করে সেখানে থাকা মূল্যবান সব অস্ত্র, পুড়িয়ে দেয় সমস্ত কাগজপত্র ও গুরুত্বপূর্ণ বিভিন্ন অফিস ও স্থাপনা। ইসরায়েলের কাছে $6 বিলিয়ন সমরাস্ত্র বিক্রি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।